প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা গত দুটি ভিডিও ক্লাস অ্যাকাউন্টিং এর উপর নিয়েছি। প্রথম ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান কি এই বিষয়টি ব্যাখ্যা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা ব্যাখ্যা করেছি লেনদেন কাকে বলে, ঘটনা কাকে বলে এবং এর প্রকৃতি ও বৈশিষ্ট্য। আজকে আমরা এগুলো থেকে কিভাবে হিসাব বিজ্ঞান বিষয়ের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখব। চলো দেখে আসি কিভাবে লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায়। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শ্রীকুমার টিটো, হিসাব বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক। সকলকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখানে আমার পার্সোনাল মোবাইল নাম্বার, ইমেল নাম্বার সবই দেওয়া আছে। কোনো বিষয় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমার সাথে এই কন্ট্যাক্ট নম্বর এবং ইমেইলে যোগাযোগ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, করোনার এই প্রাদুর্ভাবে সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে জীবনযাপন করবে। অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, গ্লাভস ব্যবহার করবে, যাতে আমরা নিজেদেরকে সুরক্ষা করতে পারি। আসো আজকে আমাদের পূর্বের যে তিনটি ক্লাস হয়েছিল, ডেবিট ক্রেডিট নির্ণয় নীতি এবং হিসাব বিজ্ঞান কি, লেনদেন কি ইত্যাদি, আমরা আজকে হিসাব সমীকরণের মাধ্যমে কিভাবে হিসাব খাত নির্ণয় করে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়গুলো দেখে নিব। অর্থাৎ আমাদের আজকের পাঠ শিরোনাম লেনদেন থেকে হিসাব খাত নির্ণয়, শ্রেণীবিন্যাস, ডেবিট ক্রেডিট নির্ণয় ও ব্যাখ্যাকরণ। আমরা প্রথমেই একটি লেনদেন দেখে নিই। মিস্টার রহমান নগদ 10,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। অর্থাৎ এখানে মালিক হচ্ছেন রহমান, তিনি নগদ টাকা নিলেন 10,000 আর 20,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসায় শুরু করেছে। তাহলে এখানে কয়টি হিসাব খাত রয়েছে? প্রথমেই হলো মালিক এবং প্রতিষ্ঠান, এই দুটি বিষয়কে ভিন্নভাবে ভাবতে হবে। এবং নিজেকে যদি আমি মালিক চিন্তা করি, অর্থাৎ আমি যদি নিজেকে রহমান চিন্তা করি, আমি নগদ 10,000 টাকা এবং 20,000 টাকার আসবাবপত্র নিয়ে একটি ব্যবসায় শুরু করছি। অর্থাৎ আমার ব্যবসাকে আমি 10,000 টাকা দিচ্ছি নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র দিচ্ছি। অর্থাৎ ব্যবসা আমার কাছ থেকে নগদ 10,000 টাকা পেল এবং 20,000 টাকার আসবাবপত্র পেল। অর্থাৎ এখানে তিনটি খাত রয়েছে, একটি নগদ, একটি আসবাবপত্র এবং এই দুইটির সমন্বয়ে মালিকের মূলধন। তাহলে দেখা যাক প্রথমেই নগদান হিসাব, অর্থাৎ নগদ টাকা কিন্তু কারবারে এসেছে। আর নগদান হিসাব একটি চলতি সম্পদ, তাই এটাকে লেখা হয়েছে নগদান হিসাব হলো, শ্রেণীবিন্যাসে যদি যাই তাহলে নগদান হিসাব হলো সম্পদ এবং এটি ডেবিট। কেন ডেবিট হলো? কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। কারণ আমি যখন ব্যবসাকে নগদ টাকা দিয়েছি তখন ব্যবসায়ে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে আসবাবপত্র হিসাব, এটিও একটি সম্পদ এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে বিধায় এখানে আসবাবপত্র হিসাবও ডেবিট হয়েছে। আর এই দুইটির সমন্বয়ে যেহেতু মালিক হিসাবে এটি প্রদান করা হয়েছে, তাই এই দুইটির যোগফলকে আমরা মূলধন বলতে পারি। তাই মূলধন হিসাব হলো স্বত্বাধিকার, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে মালিকের যে অংশ সেটাকে আমরা স্বত্বাধিকার বলে থাকি। অর্থাৎ মালিক এই যে 10,000 টাকা নগদ এবং 20,000 টাকার আসবাবপত্র ব্যবসাকে দিল, অর্থাৎ এটা ব্যবসায়ের মূলধন হলো। এই জন্য এটাকে আমরা সমীকরণ বা আধুনিক পদ্ধতিতে স্বত্বাধিকার বলে থাকি মূলধনকে। আর স্বত্বাধিকার যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। অর্থাৎ মালিক যখন ব্যবসায়ে এই নগদ টাকা এবং আসবাবপত্র প্রদান করলো তখন ব্যবসায়ের মূলধন বা স্বত্বাধিকারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই মূলধন হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় আরেকটি লেনদেন দেখি। পণ্য ক্রয় 12,000 টাকা। তাহলে পণ্য যদি ক্রয় করা হয় তাহলে পণ্য ব্যবসায় এসেছে, বিনিময়ে আমাদের অবশ্যই এই পণ্যের মূল্যকে পরিশোধ করতে হয়েছে। কিছু উল্লেখ নেই বলে ধরে নিতে হবে এটা নগদে পণ্য ক্রয় করা হয়েছে। তাই পণ্য যখন কারবারে এসেছে ক্রয়ের ফলে, অর্থাৎ একটি হিসাব খাত হলো ক্রয় হিসাব বা হিসাবের নাম ক্রয় হিসাব এবং এটি একটি ব্যয়। কারণ একটা ব্যবসায় প্রতিষ্ঠানে প্রতি বছর বা প্রতিদিন প্রচুর পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ এই ঘটনাটি প্রতিনিয়তই ঘটতে থাকে। এটি একটি শর্ট টার্ম লেনদেন বা স্বল্পকালীন, বিধায় এটিকে আমরা ব্যয় বলতে পারি।
আর ক্রয়ের ফলে ব্যয়ের পরিমাণ বেড়ে গেছে, অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেয়েছে। আমরা আগেই দেখেছি ডেবিট ক্রেডিট নির্ণয় নীতিতে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। অপরপক্ষে নগদান হিসাব, অর্থাৎ পণ্যটি যখন আমি ক্রয় করেছি তখন নগদান হিসাব মানে নগদ টাকা আমি দিয়ে দিয়েছি, তাই নগদান হিসাব এখানে নগদ টাকা চলে গেছে, অর্থাৎ নগদ সম্পদ হ্রাস পেয়েছে, বিধায় নগদান হিসাব এখানে ক্রেডিট হয়েছে। অর্থাৎ সম্পদ যদি হ্রাস হয় পায় তাহলে সম্পদ হিসাব ক্রেডিট হয়, এই জন্যে নগদান হিসাব এখানে ক্রেডিট হলো। আমরা আরও আরেকটি লেনদেন দেখি, পণ্য বিক্রয় 25,000 টাকা। এখানে পণ্য বিক্রয় করলে আমরা সাধারণত টাকা পেয়ে থাকি, কিন্তু বলা নেই আমরা নগদে বিক্রি করেছি না চেকের মাধ্যমে বিক্রি করেছি না বাকিতে বিক্রয় করেছি। যখন কোনো কিছুই বলা না থাকে তখন আমরা ধরে নিই এটা নগদে বিক্রয় হয়েছে, অর্থাৎ ব্যবসায় নগদ টাকা পেয়েছে আর পণ্য বিক্রয় করেছে। অর্থাৎ এখানে দুটি হিসাব খাত, একটি হলো নগদান হিসাব, আর বিক্রির ফলে নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠান টাকা পেয়েছে, বিধায় নগদান হিসাব ডেবিট হয়েছে। পক্ষান্তরে পণ্য বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব মানে বিক্রির ফলে আমরা টাকা পাই, অতএব বিক্রয় হিসাব হলো আয়, আয় বৃদ্ধির ফলে সেটি ক্রেডিট হয়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, বিধায় আয় এখানে বিক্রয় হিসাবকে আমরা ক্রেডিট করেছি। অর্থাৎ এখানে যে দুটি হিসাব খাত, একটি হলো নগদান হিসাব ডেবিট আর একটি হলো বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, বিক্রয় আয় এটি বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। আমরা আরেকটি লেনদেন দেখে আসি, সোনালী ব্যাংকে 10,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, অর্থাৎ আমরা সোনালী ব্যাংকে 10,000 টাকা দিলাম, তার মানে আমাদের নগদ 10,000 টাকা কমে গেল, পক্ষান্তরে এই 10,000 টাকা ব্যাংকে আমাদের জমা হলো, অতএব এখানে ব্যাংক টাকা পেল, অতএব একটি হিসাব খাত হলো এখানে ব্যাংক হিসাব। অতএব ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখি সেটা আমাদেরই টাকা, অর্থাৎ আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানের টাকা, সেটি ব্যাংকে জমা থাকছে, অর্থাৎ ব্যাংকে আমাদের সম্পদের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিধায় ব্যাংক হিসাব এখানে ডেবিট হবে, কারণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে যখন আমি ব্যাংকে টাকাটি জমা দিলাম তখন আমার নগদ টাকার পরিমাণ কমে গেল, অর্থাৎ নগদ সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে, বিধায় এই সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, তাই এখানে নগদান হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ এই হিসাবে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হলো। আরও একটি লেনদেন আমরা দেখি, কামালের নিকট থেকে 5,000 টাকার পণ্য ক্রয়। এখানে 2 নম্বরের সঙ্গে একটি পার্থক্য, যে আমরা কার কাছ থেকে পণ্য ক্রয় করেছি। এক লাইনের উত্তরটা কামালের কাছ থেকে, তাহলে এখানে নাম দেওয়া আছে, নগদ নেই, চেক নেই, বাকিও বলা নেই। এক কথায় এটির উত্তর হলো যখন যার কাছ থেকে পণ্য ক্রয় করা হবে তার নাম যদি উল্লেখ না থাকে তাহলে আমরা সেটাকে বাকিতে লেনদেন বুঝি, কারণ এখানে নগদ উল্লেখ নেই, চেক উল্লেখ নেই, তার মানে এই 5,000 টাকার পণ্য কামালের নিকট থেকে বাকিতে বা ধারে ক্রয় করা হয়েছে, অর্থাৎ সে আমাদের একজন পাওনাদার। পাওনাদারকে আধুনিক পদ্ধতিতে প্রদেয় হিসাব বলে। আমি ব্যাখ্যাটি আবার করছি, কোনো বিক্রেতার নাম উল্লেখ থাকলে যদি নগদ বা চেক উল্লেখ না থাকে তাহলে সেই লেনদেনটিকে আমরা বাকির লেনদেন বলে থাকি বা ধারের লেনদেন বলে থাকি, অর্থাৎ এখানে পণ্য ক্রয় করা হয়েছে ধারে। তাই এখানে একটি হিসাব খাত হলো ক্রয় হিসাব, আমরা পূর্বেই জেনেছি ক্রয় হিসাব হলো ব্যয় হিসাব, আর ক্রয়ের ফলে ব্যয় বৃদ্ধি পায়, তাই ব্যয় হিসাব এখানে ডেবিট হয়েছে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট। পক্ষান্তরে প্রদেয় হিসাব, অর্থাৎ পাওনাদারকে বা কামালকে প্রদেয় হিসাব বলা হয় আধুনিক পদ্ধতিতে, বা পাওনাদার হিসাব। তো প্রদেয় হিসাব হচ্ছে একটি দায়, কারণ আমরা যখন বাকিতে কামালের কাছ থেকে পণ্য ক্রয় করেছি তখন সে আমাদের কাছে টাকা পাবে, অতএব এখানে প্রদেয় হিসাব দায় বৃদ্ধি করেছে, তাই প্রদেয় হিসাব ক্রেডিট হয়েছে। আরেকটি লেনদেন, রশিদের নিকট 7,000 টাকার পণ্য বিক্রয়। এটিও বাকির লেনদেন, যেহেতু যার কাছে পণ্য বিক্রয় করেছি তার নাম উল্লেখ আছে এবং নগদ বা চেক কথাটি উল্লেখ নেই, বিধায় আমরা এটাকে বাকির লেনদেন বলবো, অর্থাৎ বাকিতে বিক্রয়। তাহলে বিক্রয় যখন বাকিতে তাহলে আমরা রশিদের কাছে টাকা পাবো, অর্থাৎ প্রাপ্য হিসাব। এই জন্যে একটি হিসাব খাতের নাম হলো প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এখানে আমরা তার কাছে টাকা পাবো, মানে আমাদের টাকা রশিদের কাছে রয়ে গেছে, অতএব এটি আমাদের সম্পদ, তাই প্রাপ্য হিসাবকে সম্পদ বলা হয়। এবং
বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পায়, তাই এখানে প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে। এবং বিক্রয় হিসাব, কারণ বিক্রির ফলেই তো আমরা তার কাছে টাকা পাবো, তাই বিক্রয় হিসাব হলো আয় হিসাব, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, অতএব বিক্রয় হিসাব এখানে ক্রেডিট হয়েছে। আরও একটি লেনদেন, কর্মচারী রাহাতকে বেতন প্রদান 2000 টাকা। তাহলে রাহাত কি পেল? বেতন পেল। আমরা কি দ্বারা বেতন পরিশোধ করলাম? নগদ টাকা দ্বারা, কিছু উল্লেখ না থাকলেই নগদ টাকা। অতএব এখানে একটি হিসাব খাত হলো বেতন হিসাব, আর বেতন ব্যয়, কারণ একটি কর্মচারীকে প্রতি বছর কমপক্ষে 12 বার বেতন দেওয়া হয়, অর্থাৎ এটি একটি ব্যয় হিসাব। আর বেতন দেওয়ার ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই ব্যয় হিসাব এখানে ডেবিট হয়েছে, অর্থাৎ বেতন হিসাব ডেবিট। আর বেতন প্রদান করেছি আমরা নগদে, তাই নগদান হিসাব। আর নগদ সম্পদ এটা হ্রাস পেয়েছে, তাই ক্রেডিট হয়েছে। আরও একটি লেনদেন, ব্যাংক থেকে উত্তোলন করা হলো। ব্যাংক থেকে যদি আমি টাকা উঠাই তাহলে আমার নগদে টাকাটা জমা হয়, আর ব্যাংক থেকে টাকাটা কমে যায়, তাই একটি হিসাব খাত হলো নগদান হিসাব, মানে নগদে টাকা বৃদ্ধি পেয়েছে, তাই নগদান হিসাব এখানে ডেবিট হয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। পক্ষান্তরে ব্যাংকে গচ্ছিত টাকা সেটা কমে গেছে, মানে ব্যাংক টাকাটা দিয়েছে, অর্থাৎ ব্যাংক ক্রেডিট। এটি আরেকটি সম্পদ ছিল আমাদের, সেটি হ্রাস পেয়েছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে। আরেকটি লেনদেন, ব্যক্তিগত প্রয়োজনে 1000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। আগেরটি কিন্তু ব্যক্তিগত ছিল না, ব্যক্তিগত মানে মালিকের নিজস্ব প্রয়োজনে, ব্যবসায়ের প্রয়োজনে নয়। ব্যবসায়ের প্রয়োজন ছাড়া মালিকের প্রয়োজনে যদি কোনো উত্তোলন করা হয় তাকে আমরা বলি উত্তোলন হিসাব। আর উত্তোলন যেহেতু মালিক করেছেন, তাই এটি মালিকের অংশ, অর্থাৎ সত্ত্বাধিকার। আর উত্তোলন সত্ত্বাধিকারকে হ্রাস করে, কারণ মালিক যখন কারবারে টাকা দেয় তখন সত্ত্বাধিকার বৃদ্ধি পায়, যখন টাকা তুলে নেয় তখন সত্ত্বাধিকার হ্রাস পায়, অর্থাৎ উত্তোলন হিসাব দ্বারা সত্ত্বাধিকার হ্রাস পেয়েছে। সত্ত্বাধিকার যদি হ্রাস পায় তাহলে ডেবিট হয়, এই জন্য উত্তোলন হিসাব এখানে ডেবিট হয়েছে। পক্ষান্তরে ব্যাংক থেকে উত্তোলন করেছে বিধায় ব্যাংকে টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ ব্যাংক হিসাব এখানে ক্রেডিট হয়েছে, কারণ সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। আজকের শেষ আইটেম, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অনাদায়ী পাওনা মানে কি? আমরা কারোর কাছে টাকা পাবো, সেই টাকা আর পাওয়া যাবে না বলে নিশ্চিত হওয়া গেছে, অর্থাৎ আমরা যাদের কাছে টাকা পাই তাদেরকে প্রাপ্য হিসাব বা দেনাদার বলে থাকি। তার কাছ থেকে যে টাকা আর কখনোই আদায় হবে না তাকে আমরা অনাদায়ী পাওনা বলি। অতএব এটি অবশ্যই একটি ক্ষতি বা ব্যয়, তাই একটি হিসাব খাত হলো অনাদায়ী পাওনা হিসাব। আর এটি ব্যয় বৃদ্ধি পেয়েছে অনাদায়ী পাওনার ফলে, অতএব ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, অর্থাৎ অনাদায়ী পাওনা হিসাব ডেবিট। এবং প্রাপ্য হিসাবের পরিমাণ অটোমেটিক্যালি কমে যাবে, কারণ এই অনাদায়ী পাওনাটা ধার্যই হয় প্রাপ্য হিসাবের উপর, যাদের কাছে আমরা টাকা পাই। সুতরাং প্রাপ্য হিসাব হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেয়েছে বিধায় প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে, অর্থাৎ লেনদেনটির যে দুটি হিসাব খাত হলো, একটি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর একটি প্রাপ্য হিসাব ক্রেডিট। আশা করি সবাই বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ।